রমেশ, বিদ্যা, নিখিল আর ইরফান, এই চারজন ছিলেন এই প্লের অ্যাক্টর শয়তানের খেলা। এই বেচারারা এটা জানতো না যে এই প্লের রিহার্সালের প্রথম দিনই তাদের জীবনের শেষ দিন হয়ে যাবে, কেননা তাদের এই ডিরেক্টর তাদের মৃত্যুর সম্পূর্ণ প্ল্যানিং করে ফেলেছিল। আমি ওই শয়তান নরকাসুরকে দেখেছিলাম হলের এন্ট্রান্সে। সেই আমার অভিনেতাদের মেরেছে। প্রসিকিউশনের কাছে কোনো রকম সাক্ষ্য নেই, কোনো রকম প্রমাণ নেই, কোনো রকম তথ্য নেই, আর এখনো পর্যন্ত উনি হত্যার কোনো উদ্দেশ্য প্রমাণ করেননি। যে আমি ওকে তন্ত্রবিদ্যাই শিখিয়েছি। এখন তো মোটিভ ক্রিস্টাল ক্লিয়ার, ইওর অনার। নম্রতা বাবাজির কাছে তন্ত্রবিদ্যা শিখছিল, আর তাতে সিদ্ধি লাভের জন্য ওর চারজন মানুষকে বলি দেওয়ার প্রয়োজন ছিল। নাটকের বাহানায় এ ওর ইষ্টদেবের কাছে এই চারজনকে বলি দিয়ে দেয়। বল সবাইকে তুই খুন করেছিস। সবাইকে জায়গায় দাঁড় করিয়ে দিলাম আর লিভার প্রেস করে দিলাম, সবাই মরে গেল। না কেডি স্যার, আমি কিছুই করিনি, সব ওই করিয়েছে। কে? নরকাসুর। এই সব কিছু ওই আমাকে দিয়ে বলিয়েছে। থিয়েটার হলে সেদিন ওই ছিল ওখানে, আর সেদিন ওই সবাইকে মেরেছে, আর এবার ও আমাকেও মেরে ফেলবে। প্লিজ প্লিজ কেডি স্যার, আপনি আমাকে বাঁচান প্লিজ। স্যার, নম্রতা কোনো জাদুটোনার মধ্যে ফেসে যায়নি তো? কারণ নরকাসুর শুধু ওই দেখতে পাচ্ছিল। বস, প্রথমবার ও সত্যি সত্যি বলছে, একদম কারেক্ট। আমার তাই মনে হয় ওই নম্রতা ম্যাডাম ন্যাকামি করে করে একবার মায়ের ভোগে চলে গেছে। ন্যাকামো নয় শ্রমণ, নাটক। আর এই নাটকটা বীরেন্দ্র লিখেছিল। তোমরা দুজন যাও, ওর সঙ্গে দেখা করো, কথাবার্তা চালাও, এটা জানার চেষ্টা করো যে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিনা ওর কাছে। এ দাঁড়াও দাঁড়াও, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, কোথায় পালাচ্ছ? একজন পেশেন্ট আছে যে ঝাঁপ দেবার ভয় দেখাচ্ছে। আরে ওইসব ছাড় না, আমাকে ওইটা বল। ওই বীরেন্দ্র সিং এর রুম উনি কোনটা? তো সেই যিনি ঝাঁপ দিতে যাচ্ছেন। কি? হ্যাঁ। আর ওনার স্ত্রী কোথায় গেল? সীমা ওনার জন্য ফল আনতে গেছেন। ফ্রুটস আনতে গেছে? ফ্রুটস? এটা কি ফ্রুটস খাওয়া সময় নাকি? হ্যাঁ, এই রুমটা কোথায় বলতো? ওইদিকে। আর ফ্রুটস আনলে খেয়ে নিস। হ্যাঁ। আরে এ বীরেন্দ্র, কি করছো ভাই? আপনি পড়ে যাবেন। আমি কিন্তু লাভ মারবো। যাবিও না। আরে না। আপনি লাভ আপনি মারবো। কি করছেন? এক মিনিট দেখো দেখো আমার দিকে, দেখো আমার কথা শোনো, আমার দিকে দেখো, ভালো করে ফোকাস করো আমার দিকে। এগোবে না, বীরেন্দ্র, একদম এগোবে যাবিও না। না। তুমি আমার হাতটা ধরো। আমি লাভ মারবো, লাভ মারবো কিন্তু। আরে পড়ে যাবে নিচে। আরে একদম আমার এগোবে কাছে না, আমার কাছে এসো। আরে আমি তোমার বন্ধু। আমাকে এরকম করে তালি দাও। একদম এগোবে না বলছি। আমি এগোচ্ছি না, তুমি এগো। আমার এই হাতটা ধরো। আমি নিচে লাভ মারবো কিন্তু। আমি জানি। আরে ভাই ঝাঁপিও না ছাগল, হাত ধর। লেগে যাবে, চোট লেগে যাবে। বীরেন্দ্র, বীরেন্দ্রর মৃত্যু থেকে আরো কয়েকটা প্রশ্ন এখানে উঠে আসছে। আর যাই হোক না কেন, কেউ তো রয়েছে যে চায় না যে আমরা বীরেন্দ্রর সঙ্গে কথাবার্তা চালাই। স্যার, এটা হতে পারে যে ও গিলটি ফিল করছে এই সব মার্ডারের জন্য। আসলে নাটকটা তো ওরই লেখা। না শোনায় না, আমার মনে হয় না এরকমটা হয়েছে। যদি বীরেন্দ্র যদি এরকম কিছু করতে চাইতো তো এই কাজটাও অনেকদিন আগেই করতে পারতো। কেউ একজন রয়েছে যে বীরেন্দ্রকে হত্যা করেছে বা ওকে লাভ দেওয়ার জন্য উস্কানি দেয়। ওই ব্যক্তি ঠিক কে তার থেকে বড় প্রশ্ন হলো যে তিনি এরকমটা করলেন কেন। শ্রমণ, তুই একটা কাজ কর, বীরেন্দ্রর অফিসে গিয়ে দেখ, ওখানে গিয়ে খোঁজ লাগা। যদি এরকম কোনো বস্তু দেখিস যেটা তার নিজের স্থানে নেই, তাহলে সেটা আমার কাছে নিয়ে আয়। আচ্ছা অংশুমান, এবার এটা বলো যে নাটকে কোন চরিত্রটা করতে তুমি? আমি নরকাসুরের চরিত্র করছিলাম। আর এটা বলো যে কি কি দেখেছিলে তুমি সেই দিন? স্টেজে কস্টিউম পরে আমি রিহার্সাল করছিলাম, আমার ডায়লগ বলছিলাম। ডায়লগ শেষ হবার পর আমার চোখ পড়ল নম্রতার দিকে, আর আমি দেখলাম যে ও সুইচটা টিপে দিল। যখনই আমার ওই দিনটার কথা মনে পড়ে, একটা ভয়ানক দুঃস্বপ্নের মতো মনে হয়। না 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 না, স্বপ্নে আপনি যাবেন না। স্বপ্ন ছেড়ে আপনি বাস্তবে আসুন আর আমাদের বলুন যে এই আর কি দেখেছিলেন আপনি। আই অবজেক্ট, ইওর অনার। মিস্টার পাঠক বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন। নম্রতা তার বয়ানে বলেছিল যে ও থিয়েটারের এন্ট্রান্সের বাইরে একটা শয়তানকে দেখেছিল, যেখানে পুলিশকে দেওয়া স্টেটমেন্টে সবাই এটাই বলেছে যে থিয়েটারের এন্ট্রান্সের বাইরে কেউ ছিল না। এর থেকে একটা কথাই প্রমাণ হয় যে নম্রতা মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ,
আমাদের কেউ ওখানে সেরকম কিছুই দেখেনি। এটা বলো অংশুমান যে সবসময় তুমি এটা চাইছিলে যে তুমি একজন অভিনেতা হবে, আর নাকি অন্য কিছুও ছিল? অন্য কত বছর হলো এই মঞ্চে তুমি অভিনয় করে আসছো? প্রায় 1 বছর ধরে। গত 1 বছর ধরে? হ্যাঁ, স্যার। আচ্ছা, তো তার আগে কি করতে তুমি? আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম 5 বছর ধরে, কিন্তু আমি অ্যাক্টিং করতে ভালোবাসতাম, ওটা আমার প্যাশন ছিল। সেই জন্য নিজের জব ছেড়ে দিয়ে আমি অ্যাক্টিং করবো এটা ঠিক করি। খুবই সাহসী তুমি, মানে ভালো একটা চাকরি ছেড়ে তুমি এই রঙ্গমঞ্চে অভিনয় করতে চলে আসলে। কিভাবে গিয়েছিল চাকরিটা? মানে কিভাবে চলে যায় চাকরিটা তোমার, জিজ্ঞেস করছি। ছেড়েছিলে নাকি ছাড়িয়ে দেওয়া হয়? চলে গিয়েছিল তো চাকরিটা, তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চাকরি থেকে। এসব মিথ্যে কথা। মিথ্যা তো তুমি বলছো, কেননা সত্যিটা এখানে আমার সঙ্গে রয়েছে। ইওর অনার, যেই কোম্পানিতে ও চাকরি করতো ইওর অনার, ওই কোম্পানি থেকে ওনাকে দেওয়া টার্মিনেশন লেটার, সেটার কপি হচ্ছে এটা, যার মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে নেশার পদার্থ মানে ড্রাগস ব্যবহার করার জন্য ওনাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। ইওর অনার, অংশুমানের জব হিস্ট্রির এই কেসের সাথে কি সম্পর্ক সম্পর্ক? নেই, এটা কে বললো আপনাকে? আমরা এটা জানি যে মিস দীক্ষিত একবার যদি এই ড্রাগের অভ্যাস তৈরি হয়ে যায় সেটা খুব সহজে ছাড়েন না, আর সেরকমটা ওনার সঙ্গে হয়েছিল। যে চাকরি চলে যাওয়ার পর যখন উনি অভিনেতা হলেন, তো তখন নাটকের রিহার্সালের সময়ও তুমি ড্রাগস নিয়ে যাচ্ছিলে। তোমায় নম্রতা বারণ করেছিল, কিন্তু তুমি সেটা শোনোনি। শুধু এটুকুই নয়, নিজে তো নিতেই, অন্যদেরকেও এটা নেওয়ার জন্য উস্কানি দিতে। আর আপনাকে জানানোর জন্য আমি এটা আপনাকে জানিয়ে রাখছি মিস দীক্ষিত, যে নম্রতা ওনাকে ভয়ও দেখিয়েছিলেন যে নাটকের পরে ও ওর নামে কমপ্লেন্ট করবে, পুলিশে রিপোর্ট লেখাবে। মিস্টার পাঠক, যদি নম্রতার এতই চিন্তা ছিল তাহলে ও অপেক্ষা কেন করলো? আগে কেন রিপোর্ট লেখা? এটা এই কারণে মিস দীক্ষিত, ও চাইছিল না যে এই নাটকটা শুরুতেই কোন রকম নেগেটিভ পাবলিসিটির শিকার হয়ে যায়। আর ওনার ভালো মানুষের উনি ফায়দা তুললেন আর ওনাকেই ফাঁসালেন। আই অবজেক্ট ইওর অনার, অংশুমানের বিরুদ্ধে এমন কোনো ক্রিমিনাল চার্জেস রেকর্ড নেই, আর এমন কোনো ভায়োলেন্ট ঘটনা ওনার লাইফ হিস্ট্রিতে ঘটেনি যার থেকে মনে হতে পারে যে উনি এমন খুন করতে আজ পারেন। পর্যন্ত করেনি তার মানে এই নয় যে আগামী দিনে করতে পারে না। সমস্ত হত্যাকারীর তো একটা প্রথমবার থাকেই। না ইওর অনার, আমি মানছি যে আমি ড্রাগ নিতাম, কিন্তু আমি নম্রতাকে ফাঁসাইনি। আমি ভেবেছিলাম যে নাটক শেষ হবার পর নম্রতাকে বন্ধুত্বের দোহাই দিয়ে সব মিটমাট করে নেব, কিন্তু এসব আগেই হয়ে গেল। আমি কাউকে খুন করিনি, সত্যি বলছি। আই সোয়ার, আমি কাউকে খুন করিনি, বিশ্বাস করুন। অবজেকশন সাস্টেইন। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তোমার পরবর্তী সাক্ষীকে ডাকছি। রাজেশবাবু, দয়া করে আপনি মহামান্য বিচারককে বলুন যে এই নাটকে কি অবস্থান ছিল আপনার, কি চরিত্র করতেন আপনি? আগে ওই নাটকের জন্য অস্ত্র তৈরি করি। কি ধরনের অস্ত্র বানিয়েছিলেন আপনি? আগে ওই স্পঞ্জের 4টে তীর ছিল। 4টে তীর বানিয়েছিলেন আপনি স্পঞ্জের? বিচিত্র বিষয় হলো এখানে ইওর অনার যে এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে কোন রকম স্পঞ্জের তীর উদ্ধার করেনি। এটা বলুন যে স্বর্গীয় বিদ্যা দেবীর প্রতি আপনার মনে ঠিক কি ধরনের মনোভাব ছিল? আসলে উনি তো নাটকে অভিনেত্রী ছিলেন। সেটা তো ছিলই, কিন্তু আপনার মনে এই বিদ্যা দেবীর প্রতি ঠিক কি রকম ব্যাপার চলছিল? এটা কি সত্যি নয় যে আপনার মনে এমন কিছু বিষয় ছিল যেটা আপনি বারবার বলতে চাইছিলেন, আর বেশ কিছুবার আপনি যোগাযোগ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন? আসলে ওই আমাদের মধ্যে খুব একটা কথাবার্তা হতো না। দেখুন, না বলায় কোনো লাভ হবে না, কারণ আপনার মোবাইল ফোনের তালিকা ওইখানে জজ সাহেবের টেবিলের ওপর রাখা রয়েছে, যেখান থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি অনেকবার বিদ্যা দেবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা। আর এটাও আমরা জানতে পেরেছি যে বিদ্যা দেবী আপনার এই মনোবাঞ্ছাটাকে না করে দিয়েছিলেন, আর ওনার বন্ধুরাও আপনাকে হুমকি দিয়েছিল যদি আপনি এখান থেকে পিছু না হটেন তো আপনার জন্য ভালো হবে না। কিরে ইয়া, খুব ফোন করার শখ না তোর? কি বলছো তোমরা? কি বলছিস? আমি কিছু বুঝলাম না। কি হয়েছে তোমাদের? না, দে বলে একখানা। এক মিনিট, আমি দেখছি।
দেখ তোকে খুব ভদ্রভাবে ভালো করে বোঝাচ্ছি, যদি তুই বিদ্যাকে আবার বিরক্ত করিস না তাহলে আমাদের থেকে বাঁচতে পারবি না, বুঝেছিস? চল। চল সবাই। এই অস্বীকার করার কারণে আপনার মনে এরকম একটা বিষয় তৈরি হলো যে ওই স্পঞ্জের তীর যেটা আপনি বানিয়েছিলেন তার জায়গায় আপনি একটা আসল তীর রেখে দিয়েছিলেন যাতে আপনি আপনার প্রতিশোধকে বাস্তবায়ন করতে পারেন। অবজেকশন ইওর অনার, মিস্টার পাঠক কোনো প্রমাণ ছাড়াই সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ আনছেন। নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য আপনি যে কোনো কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না মিস্টার পাঠক। জজ সাহেব, আমার কথা প্লিজ বিশ্বাস করুন। আমি যে নকল অস্ত্র তৈরি করেছিলাম সেই নকল অস্ত্রই আমি মেশিনে ঢুকিয়েছিলাম। ইওর অনার, ওই তীরগুলোর ওপর নম্রতার আঙুলের ছাপ রয়েছে। ফরেনসিক রিপোর্ট আছে আমার কাছে। আমার মনে হচ্ছে মিস্টার পাঠক খুব তাড়াতাড়িতে আছেন, কোনো প্রমাণ ছাড়াই উনি সিদ্ধান্তে পৌঁছে যেতে চাইছেন। আমার অভিযোগ একদম ঠিক ইওর অনার, আর এই ব্যাপারে আলোকপাত করার জন্য আমি আরেকজন সাক্ষীকে ডাকতে চাইছি। ইনি হলেন মিস্টার মনোজ, যিনি নম্রতা থিয়েটারের একজন মেম্বার। মনোজ, আপনি আদালতে বলুন যে আপনি কতদিন ধরে নম্রতার ক্রুয়ের সাথে যুক্ত হ্যাঁ, আছেন। আমি 6 মাস ধরে আছি। 6 মাস ধরে। আর কি কাজ করেন আপনি ওখানে? আসলে আমি স্টেজে সমস্ত মেশিনের দায়িত্বে থাকি। তার মানে আপনি সেই মেশিনেও কাজ করেন যা দিয়ে অস্ত্র চালানো হয়েছিল, আমায় রাইট? হ্যাঁ। আচ্ছা বলুন যে সেই মেশিনটা যেটা দিয়ে অস্ত্র চালানো হয়েছিল সেটা কি সেম ছিল না সেটাকে বদলানো হয়েছিল? ওটা বদলে দেওয়া হয়েছিল। বদলানো হয়েছিল। আপনি একটু খুলে বলুন এ ব্যাপারে। অস্ত্র চালানোর মেশিনটাকে আমি রিহার্সালের একদিন আগে বদলে দিয়েছিলাম, আর এটা আমাকে নম্রতা ম্যাডাম করতে বলেছিলেন। আপনার কি মনে হয় মেশিন বদলানোর খুব দরকার ছিল? আফটার অল আপনি মেশিনের এক্সপার্ট। না, একদমই না। মেশিনটা একদমই ঠিকঠাকই ছিল, কিন্তু আমাকে নম্রতা ম্যাম ফোর্স করেছিলেন মেশিনটাকে বদলাবার জন্য। আপনি বারবার করে বারণ করা সত্ত্বেও হ্যাঁ। আপনার এক্সপার্ট মতামতের বিরুদ্ধে গিয়ে নম্রতা কি বদল করেছিল মেশিনের? হ্যাঁ, এই নতুন মেশিনটা আসল অথবা নকল দুটো অস্ত্রই চালাতে পারতো। এটাই আসল ঘটনা ইওর অনার। নম্রতা গোটা নাটকটা তৈরি করে আর রিহার্সালের একদিন আগেই মেশিনটা বদলে ফেলে, আর সেই মেশিনের মাধ্যমে ওই 4 জন অ্যাক্টরের প্রাণ নিয়ে নেয়। এখন এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে ইওর অনার? যখন মেশিনটা ঠিক ছিল, তার মধ্যে কোনো গন্ডগোল ছিল না, তা সত্ত্বেও নম্রতা সেই মেশিনটা বদলে ফেললো যাতে করে সেই মেশিনের সাহায্যে সে ওই 4 জন অ্যাক্টরকে মেরে ফেলতে পারে। না ইওর অনার, এই সমস্ত কিছু মিথ্যে। আমি মেশিন এই কারণে বদলাতে বলেছিলাম কেননা আগের শোতে এই মেশিনের একটা ওয়্যার থেকে শর্ট সার্কিট হয়েছিল। সেজন্য আমি ওয়্যারিং এর সাথে সাথে নতুন মেশিন আর অ্যাডভান্স মডেলও লাগিয়েছি। আমি শুধু চেয়েছিলাম যে আমার প্লেটা যেন পারফেক্ট হয় আর সেফ হয়। ইওর অনার, নম্রতা সত্যি কথা বলছে, আর এটার প্রমাণ রয়েছে সংবাদপত্রের এই মুদ্রিত সংবাদগুলো। এটার মধ্যে স্পষ্টভাবে এটা লেখা রয়েছে ইওর অনার যে এই নাটকের আগে ওই থিয়েটারে যে নাটকটা চলছিল সেই সময় থিয়েটারে ওয়্যারিং এ শর্ট সার্কিট হয়ে গিয়েছিল, যে কারণে সেই ওয়্যারিং কে চেঞ্জ করাটা দরকার পড়েছিল। মিস্টার পাঠক, যদি এটাই ব্যাপার হয় তাহলে নম্রতার এমন মেশিনের আর কি দরকার ছিল যা দিয়ে আসল অস্ত্র চালানো ইওর যায়? অনার, উর্মি দেবী তো প্রশ্নটা খুব সঠিক করেছেন। সেটার কারণ হলো এই যে ওই থিয়েটারে যে কটা যন্ত্র লাগানো ছিল সেগুলো সবই পুরনো হয়ে গিয়েছিল, আর নতুন যন্ত্র লাগানোর সেখানে প্রয়োজনীয়তা ছিল। নতুন মেশিন যেগুলো রয়েছে অনার, সেগুলো নকলের সঙ্গে সঙ্গে আসল হাতিয়ারও চালিয়ে থাকে। উর্মিজি, আপনি যদি চান তো এই যন্ত্রের যিনি বিশেষজ্ঞ রয়েছেন মনোজবাবু, তাকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ, ইনি ঠিকই বলছেন। ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, যিনি এই কেসের ওপর আরো আলোকপাত করবেন। তিনি হলেন মিসেস সোনিয়া। অনুমতি দিলাম। মিসেস সোনিয়া, আপনি বলুন যে আপনার জীবনে এই প্লের কি গুরুত্ব, আপনি খুলে বলুন কোর্ট। এই নাটকটার জন্য আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। এরকম কেন বলছেন আপনি? কারণ এই নাটকটা 2 বছর আগে হওয়ার কথা ছিল, যেটা আমার দাদা ডিরেক্ট করার কথা ছিল, ভরত। আচ্ছা, আপনার দাদা ভরত, যিনি থিয়েটার ডিরেক্টর ছিলেন? আগে হ্যাঁ, আমার দাদাও ডাইরেক্টর ছিল, কিন্তু তখন নম্রতা ডাইরেক্টর ছিল না। এটা আপনি কি করে জানলেন? যখন ওই প্লেটা আমার দাদা ডিরেক্ট করছিল তখন নম্রতা ওর গার্লফ্রেন্ড ছিল। এটা তো খুবই চমকপ্রদ ঘটনা মিসেস সোনিয়া, যে নম্রতা সেই ব্যক্তির গার্লফ্রেন্ড ছিল যিনি এই প্লে ডিরেক্ট করতে যাচ্ছিলেন আর যার মৃত্যু ঘটে যায়। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। আগে আমার দাদা ওর ক্রিউয়ের হেড ছিল আর নম্রতা ওর সাথেই ছিল।
আপনি বলবেন যে ভরত বাবুর মৃত্যু কিভাবে ঘটেছিল? আগে আমার দাদার মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্টের ফলে হয়েছিল। কার অ্যাক্সিডেন্ট? আপনার কি মনে হয় ভরত বাবুর মৃত্যু এই প্লের জন্য হয়েছে, কারণ এই প্লেটাকে অভিশপ্ত বলে মানা হয়? আগে না, এরকম নয়, এটা আপনি কিভাবে বলতে পারেন? আগে আমার দাদার গাড়ির অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল। কার অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল? কে করবে এসব? আমার দাদার গাড়ির যে অ্যাক্সিডেন্ট করেছিল সে আর কেউ নয়, এই নম্রতা। ওই আমার দাদার জীবন নিয়ে নিয়েছে। অর্ডার অর্ডার সাইলেন্স প্লিজ। সোনিয়া দেবী, দেখুন, আপনি যা বলতে চান নির্দ্বিধায় বলুন। আপনি প্লিজ আদালতকে বলুন। আমি এটাই বলতে চাই, আমার দাদার খুনি আর কেউ নয়, নম্রতা নিজে। ওর জন্যই আমার দাদার জীবন চলে যায়। ও চাইতো যে এই প্লেট আমার দাদার সাথেই ও ডাইরেক্ট করুক, কিন্তু আমার দাদা না করে দিয়েছিল। এই নিয়ে ওদের মধ্যে ঝগড়াও হতো, যেটা আমি নিজে দেখেছি। নম্রতা, তুমি বুঝতে পারছো না, আমি এই সুযোগটা প্রথমবার পেয়েছি ডাইরেক্ট করার জন্য। আর আমি এটা চাই না যে লোক আমাকে বলুক আমি এই সুযোগে সদ্ব্যবহার করেছি। তুমি আবার এই ভয়টা পাচ্ছ না তো যে আমি তোমার থেকে বেশি সাকসেস হয়ে যাব? নম্রতা, দেখো, তুমি কি ভাবলে না ভাবলে তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার, ওকে? ভরত, ভরত আমার কথা। ওই দিন রাতেই আমার দাদার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও চলে যায়। সোনিয়া দেবী, নিজেকে সামলান প্লিজ। আমার কাছে কোনো প্রমাণ ছিল না ওর বিরুদ্ধে, তাই আমি আজ অব্দি কিচ্ছু করতে পারিনি। আমি ওকে কেন মারতে যাব? আমি ওকে ভালোবাসতাম। আমি ততটাই কষ্ট পেয়েছি যতটা তুমি পেয়েছো সোনিয়া। তুই মিথ্যে বলছিস, তুই মেরেছিস আমার দাদাকে। ওর জন্যই আমার দাদার মৃত্যু হয়েছে। আমি সত্যি বলছি, যা কিছু হয়েছে সব ওর কারণে। স্যার, বীরেন্দ্রর অফিস থেকে নাটকের এই অরিজিনাল স্ক্রিপ্টটা পাওয়া গেছে। এই নম্রতার কাছে যে খেলার লেখাটা ছিল সেটা থেকে তো এটা আলাদা মনে হচ্ছে। এটা পুরো শেষ পর্যন্ত রয়েছে, যেখানে নম্রতার কাছে যেটা ছিল সেটা অসম্পূর্ণ ছিল। বস, আমি কিছু বুঝতে পারছি না এর মানে। এটা পড়ে মনে হচ্ছে যে বীরেন্দ্র ওর মৃত্যুটা নিজেই লিখেছিল। হ্যাঁ, এর মধ্যে লেখা আছে যে এই নাটকের লেখক তাকেও নরকাসুর নিজের বশে করে নেয়, আর ওই লেখক উঁচু থেকে লাফ দিয়ে আত্মঘাতী হয়ে যায়। তার মানে বলছো ওই কি নাম যেন, ওই বীরেন্দ্র? হ্যাঁ, বীরেন্দ্র। তার মানে ওই বীরেন্দ্র বাবুকে নরকাসুর টপকে দিয়েছে? কি বলছো বস? না, আমার মনে হচ্ছে যে বীরেন্দ্র ছাড়াও অন্য কোনো ব্যক্তি ছিল যে পুরো এই বিষয়টা পড়েছিল। কেননা এই দুর্ঘটনার পর বীরেন্দ্র নতুন লেখা থেকে লেখকের মরে যাওয়া অংশটা বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু যেই ব্যক্তি ছিল যারা জানতেন যে এই পুরনো লেখাটা সম্বন্ধে, তারাই এই সব করছে যা এখানে লেখা আছে। বীরেন্দ্রকে হত্যাও সেই করেছে, আর নম্রতাকেও সেই ফাঁসিয়েছে। তার মানে এই নাটকটাকে আরো অভিশপ্ত মানা হবে? আমার মনে হচ্ছে যে এই যে সমস্ত ঘটনাগুলো যা আগে ঘটেছিল আর তারপর নম্রতার এই অভিযোগে ফেঁসে যাওয়া আর বীরেন্দ্রর মৃত্যু, এসবই একই সূত্রে গাঁথা রয়েছে। তাহলে স্যার আমরা আরো সহজে নম্রতাকে নির্দোষ প্রমাণ এ করব। দাঁড়া বস, আমার মনে হচ্ছে ওই সাধু বাবা না একদম সলিড ঘট পাকাচ্ছে, সলিড। হ্যাঁ, না 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 না, এইটা খোঁজ নিতে হবে যে বীরেন্দ্র ছাড়া এই প্রথম লেখাটা সম্বন্ধে কে কে জানে, কার এই নাটকটার ব্যর্থতায় ফায়দা রয়েছে। যদি সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তো ধরে নাও হত্যাকারীকে পাওয়া যাবে। ইওর অনার, আমি সর্বপ্রথম বাবা শঙ্কর বিমুক্তকে কাঠগড়ায় রাখতে চাইব। পারমিশন গ্র্যান্টেড। এটা বলুন যে নম্রতার সঙ্গে আপনার কোথায় এবং কবে দেখা হয়? এই হলো আসল কথা। এই যে বালিকা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আমার সাথে 1 বছর আগে আশ্রমে দেখা করতে এসেছিল। কেন এসেছিলেন? কি শিখতে এসেছিলেন? সেটাই যেটা সবাই আমার কাছে শেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, নরক, সিদ্ধি, তন্ত্র। আর আপনি বলতে চাইছেন যে আপনি এই বিদ্যাটা খুবই কঠিন সাধনার ফলে পেয়েছেন? হ্যাঁ, বহু বছর তপস্যা করার পর এই তন্ত্র আমাকে প্রদান করা হয়েছে। কোথায়
কোথায় এই যে এইসব প্রয়োগ রয়েছে সেগুলো কোথায়? কোন আশ্রমে কি আশ্রমে করেন নাকি হ্যাঁ, কোথায়? আশ্রমে। আপনি নিজের আশ্রমে? কোথায় রয়েছে সেটা? কোথায় আপনার আশ্রমটা? ব্যাস একটু দূরে, আর সেখানে নদীর পাড়ে, ওখানেই আছে আমার আশ্রম। না মানে কত 2-4 বছর হয়ে গেল আপনি ওখানে রয়েছেন? আরে বাচ্চা, আমার পুরো জীবনটা আমি তো ওখানেই কাটিয়েছি। আমি 18 বছর বয়সেই সন্ন্যাস নিয়েছিলাম, আর 40 বছর পার হয়ে গেল। ব্যাস। আচ্ছা 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 আচ্ছা, তো গত 40 বছর ধরে আপনি এখানে থাকছেন আপনার আশ্রমে, হ্যাঁ, সেখানেই আর থাকি। ওখান থেকে বাইরেই বেরোননি? দেখো বাচ্চা, যদি অন্য কোথাও শিবির হয় তখন আমি ওখানে চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে গেছি যে আপনি সেখানেই থাকেন আপনার কুটিরে, যেখানে আপনার আশ্রম রয়েছে, আর ওখানেই আপনি সাধনা করেন আপনার, আর যখন শিবির বসান কোথাও আপনার, তখন আপনি আপনার কুটির থেকে বেরিয়ে সেখানে যান। তো 5 বছর আগে মুম্বাইয়ে কোনো শিবির হয়েছিল আপনার, আপনি যেখানে গিয়েছিলেন মুম্বাইয়ে? কি বললে বাচ্চা? 5 বছর আগে আপনি মুম্বাই গিয়েছিলেন কোনো শিবিরে, মনে পড়ছে কি? 5 কেন? বছর আগে হ্যাঁ। মুম্বাইতে? আরে কি বলছো বালক, আমি তো এই সবে মুম্বাইতে এলাম। এটা কি বলছেন? আমি যতদূর জানি ততদূর তো মুম্বাই আপনার একদম বাড়ির মতো। আমি এটা বলবো যে আপনার শ্বশুর বাড়ির মতো আর কি। আপনি আমাকে অপমান করছেন আমাকে। না, অপমান আমি আপনাকে নয়, আপনি আদালতকে করছেন। আমি এই আদালতে মহামান্য বিচারককে আপনার এই যে মুখোশটা রয়েছে সেটাকে তুলে দিয়ে আসল আপনার পরিচয়টা দেখাতে চাই, জানাতে চাই যে আপনি একজন ভণ্ড, একজন ঠক। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার পাঠক ভিত্তিহীন অভিযোগ আনছেন বাবাজির ওপর। ভিত্তিহীন অভিযোগ আমি আনছি না ইওর অনার। ওনার বাস্তবটা আমি আপনার সামনে রাখছি। ওনার নাম সঞ্জু ইওর অনার। মুম্বাইয়ের একটা পাগলাগারদ থেকে উনি পালিয়েছিলেন। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। এগুলো হলো পাগলাগারদের পেপারস, আর এই পাগলাগারদের পেপারস অনুযায়ী ওনার ডান হাতে পুড়ে যাওয়া একটা অংশ রয়েছে। দেখাও তোমার হাতটাকে এবার। নেই ভাই, দেখাও। আরে ছাড়ো আমার হাত, ছাড়ো। আরে দেখুন জজ সাহেব কি করছে। আরে আরে ছাড়, আরে কোনো চিহ্ন নেই। ছাড় 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 ছাড়। এবার আপনি বলুন ইওর অনার, যেই ব্যক্তি মুম্বাইয়ের একটা পাগলাগারদ থেকে গত 5 বছর আগে পালিয়েছে, সে একটা আশ্রমে 40 বছর ধরে কি করে থাকতে পারে? আপনি বলুন। বাবাজির সত্যিটা বদলে গেলে এই কেসের ফ্যাক্ট বদলে যায় না ইওর অনার। নম্রতার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে অস্ত্রের ওপর। ওর কাছে সম্পূর্ণ মোটিভ ছিল 4 জনকে মারার, আর বাবাজির সত্যতার জন্য নম্রতা এই কেস থেকে মুক্তি পেয়ে যেতে পারে না। মিস্টার পাঠক অযথাই কেসটাকে ঘোরাতে চাইছেন ইওর অনার। আর এখন আমি এই কেসে আরো কিছু পোক্ত প্রমাণ দেওয়ার জন্য সীমা দেবীকে কিছু প্রশ্ন করতে চাইবো। অনুমতি দিলাম। সীমা দেবী, আপনি আমাদের বলুন যে বাস্তবে আপনার স্বামী বীরেন্দ্রর সাথে কি হয়েছিল? বীরেন্দ্রর শরীর ক্রমশ ভালো হচ্ছিল, কিন্তু কিন্তু কি? মনে হলো বীরেন্দ্র এইসব থেকে দূরে থাকলে তাহলে হয়তো ভালো হয়ে যাবে। আর এই নাটকের জন্য, নাটকের কারণে ওর মৃত্যু হলো। এই নাটকের কারণে আপনি কি বলতে চাইছেন? যখন থেকে এই নাটক লেখা হয়েছে আমাদের সাথে শুধু অঘটন ঘটে যাচ্ছিল। নাটকে সফল না হওয়া বীরেনকে স্ট্রেস দিচ্ছিল, আর ওর অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছিল। ওর মৃত্যু তো শুধু একটা ফর্মালিটি ছিল। আমার মনে হয়েছিল যে সত্যি নাটকটা অভিশপ্ত, কিন্তু আমার হাজব্যান্ড মরতে মরতে আমাকে সত্যিটা বলেছে। কি সত্যি বলেছিলেন উনি আপনাকে? ওর বই থেকে পাওয়া সেই চিঠিটা। এটাই কি সেই সুইসাইড লেটার? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই চিঠি। এই চিঠিতে লেখা আছে যে নম্রতাই ওকে পাগল করে দিয়েছিল। নিরাশ হয়ে গিয়েছিল ও জীবনের প্রতি। নম্রতা আর এই নাটক, এই দুইয়ে বিরক্ত হয়ে উনি আত্মহত্যা করলেন। সীমা দেবী, এই আত্মহত্যার চিঠিটা আমিও পড়েছি।
আর এটার মধ্যে লেখা রয়েছে অনার যে আমি ওর প্রতি বিরক্ত হয়ে গিয়েছি। এখন আমি ওকে ঘৃণা করি আর ওর সঙ্গে আর থাকতে পারবো না। আমি এইভাবে জীবন কাটাতে পারবো না। নম্রতা কোথাও এটা লেখা নেই অনার। এখন এই ওটা যে কেউ হতে পারে। মিস্টার পাঠক, তার মানে কোনো প্রমাণের মধ্যে কোনো সত্যতা নেই। আপনি যা বলছেন শুধু সেটাই সত্যি। মিস্টার পাঠক তো আমাদের বোকা বানানোর চেষ্টা করছেন ইওর অনার। এই লেটারটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট টেস্ট করেছেন আর সেই রেজাল্ট অনুযায়ী এটা 100% মিস্টার বীরেন্দ্ররই হ্যান্ডরাইটিং। অনার, আমি কোথায় এই বিষয়টা অস্বীকার করছি যে এই চিঠিটা বীরেন্দ্রবাবুরই নিজের হাতে লেখা। আমি মেনে নিচ্ছি এই বিষয়টাকে। আর মৃত্যুর পরে তো কেউ আর চিঠি লিখতে পারে না, তাই আমি এই বিষয়টাও মেনে নিচ্ছি যে এইটা বীরেন্দ্রবাবু মৃত্যুর আগেই লিখেছিলেন, কিন্তু মৃত্যুর অনেকটা সময় আগেই অনার। মিস্টার পাঠক, তার মানে কি কেউ আপনাকে জিজ্ঞাসা করে সুইসাইড লেটার লিখবেন, কখন লিখবেন আর তারপরেই তিনি সুইসাইড করবেন? আপনি ঠিক করবেন এসব? না, এটা তো যে মরবে সেই ঠিক করবে। কিন্তু অনার, আমি এইটা মানছি না যে বীরেন্দ্রবাবু আত্মহত্যা করেছেন। আত্মহত্যা বলেছে পুলিশ ওনার মৃত্যুটাকে, কিন্তু ওনাকে উস্কানো হয়েছিল অনার। ওনাকে বাধ্য করা হয়েছিল আত্মহত্যা করার জন্য, যেটা একটা হত্যার শামিল। অনার, সর্বপ্রথম এই হাসপাতালের ডক্টরের রিপোর্ট, যেটা থেকে এটা জানা যাচ্ছে যে তার নিজের শেষ সময়ে মস্তিষ্কের অবস্থা খুব একটা ভালো ছিল না, আর উল্টোপাল্টা কথা বলছিলেন, আর এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে নিজের কোনো কাজ করতে পারতেন না। আর এটা বীরেন্দ্রবাবুর ডায়েরি অনার, যেটা পুলিশ ওনার মৃত্যুর পর ওনার জিনিসপত্র থেকে খুঁজে পেয়েছেন। আমি চাইবো যে আপনি এই ডায়েরিটার শেষের দিকের পাতাগুলো একটু দেখুন। আর ওনার অন্তিম সময় বীরেন্দ্রবাবু কিন্তু নিজে হাতে লিখতে পারতেন না। আর এরপরেও যদি আপনি এই বিষয়টা পরিষ্কার করে নিতে চান, তাহলে লেখার যে বিশেষজ্ঞরা রয়েছে তাদের কাছ থেকে এটা পরিষ্কার করে নিতে পারেন যে এই পরিস্থিতিতে কোনো ব্যক্তির এরকম ভাবে আত্মহত্যার চিঠি লেখা সম্ভব কি নয়। আরো একটা বিষয় অনার, তার আগে আমি ভুলে যাই অনার, এই নাটকের এইটা অরিজিনাল স্ক্রিপ্ট। যেরকমটা আমি বলছিলাম অনার, যে এই লেখাটাতে লেখককে হত্যা করা হয়। আর পুলিশের রিপোর্ট আপনার টেবিলের উপর রাখা রয়েছে অনার। আপনি দেখবেন যে যেভাবে এই লেখাটাকে লেখা হয়েছে, বীরেন্দ্রবাবুর মৃত্যুটাও কিন্তু ঠিক সেইভাবেই হয়েছে। যেটা এই বিষয়টা প্রমাণ করছে যে ওনাকে আত্মহত্যা করার জন্য চাপ দেওয়া হয়। আর যেরকমটা আমি বললাম, এটা আসলে একটা হত্যার শামিল। এখন সীমা দেবী, আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে হ্যাঁ অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ধন্যবাদ অনার। অনার, সৌভাগ্যক্রমে ওই থিয়েটারের পিছন দিকের যে দরজাটা রয়েছে সেটার মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে অনার। আর এইমাত্র আমরা সেটার ফুটেজ পেলাম। আপনি যদি অনুমতি দেন তো আমি চালাবো সেটা এই আদালতে। অনুমতি দিলাম। অনার, যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে এই ফুটেজে এই সময় 5:15 হয়েছে, সকাল 5:15। তার মানে যেই সময় নম্রতা সেখানে গিয়ে পৌঁছেছিলেন তার থেকে কিছুটা সময় আগে। যেরকমটা আপনি দেখলেন যে কোনো ব্যক্তি কালো কাপড়ে পেছনের দরজা দিয়ে আসলেন আর সিসিটিভি ক্যামেরাটা ভেঙে দিলেন, যাতে জানতে না পারা যায় যে সে কে। কিন্তু সৌভাগ্যবশত মিস দীক্ষিত, থিয়েটারের পিছনের দরজার সামনে একটা ব্যাংক রয়েছে, যার ঠিক ওপরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ইয়নার, সেই ফুটেজটাও আমরা এখানে পেয়েছি। আপনি যদি অনুমতি দেন তো চালাবো। অনুমতি দিলাম।
ইয়নার, এই দুটো ক্যামেরার ফুটেজ থেকে এখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে নম্রতার সেখানে পৌঁছানোর আগে অন্য কোনো ব্যক্তি কালো কাপড় পরে থিয়েটারের ভেতরে গিয়েছিল। নম্রতা ওখানে পৌঁছলেন, সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখলেন, আর নম্রতা চলে যাওয়ার পর স্পঞ্জের যে তীর লাগানো হয়েছিল ইয়নার, সেই জায়গায় এই ব্যক্তি আসল তীর রেখে দিলেন। সীমা দেবী, এই সমস্ত প্রমাণ আপনার সামনে চলে আসুক তার আগে আমি আপনার কাছে এটা বলতে এলাম যে কোনো কাছের মানুষকে হারিয়ে ফেলার যে দুঃখটা, সেটা আমি বুঝতে পারি। বিশেষ করে নিজের স্বামীকে, যেখানে আপনি এত দিন ধরে সামলেছিলেন ওনার কষ্টের সময়। ওনার কতদিন ধরে আপনি চিনতেন আপনার স্বামীকে? আগে এই প্রায় 9 বছর। 9 বছর ধরে আপনাদের প্রেম ছিল, আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা, আর একটা লম্বা সময়। এটা বলুন যে যখন ওনার মৃত্যু হয় দুর্ভাগ্যবশত আপনি ওনার সঙ্গে ছিলেন না। থাকার কথা ছিল, কিন্তু কোথাও গিয়েছিলেন আপনি? কোথায় গিয়েছিলেন আপনি? আমি ওই হয়তো আমি কোনো কাজে গিয়েছিলেন আপনি? আমি ফল কিনতে গেছিলাম। ফ্রুটস কিনতে গিয়েছিলেন আপনি? ফ্রুটস কিনতে কখন গেলেন আর কখন ফিরে আসেন? কত সময় লাগে আপনার? এই প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট মানে আপনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন, আর আপনি সিঁড়ি দিয়ে নিচে নামলেন, বাইরে গেলেন, আপনি ফ্রুটস কিনলেন, আর আপনি ঘরের মধ্যে ফিরে আসলেন এই 10-15 মিনিটের মধ্যেই। তো এটা স্পষ্ট যে যেই দোকান যেখান থেকে আপনি এই ফলগুলো কিনেছিলেন সেটা খুবই নিকটেই নিশ্চয়ই ওই হাসপাতালের, তাই না? কাছাকাছি? হ্যাঁ, ঠিক পাশেই ছিল। বীরেন্দ্রবাবু কি খেতে পছন্দ করতেন? কি ফ্রুট নিয়েছিলেন আপনি? এই গ্রেপস, অ্যাপেল, ব্যানানা, এইসব। আপনি এই সমস্ত ফল কিনেছিলেন আর হাসপাতালের আশপাশেরই কোনো দোকান থেকে? হ্যাঁ, ঠিক। বিচিত্র বিষয় এটা সীমা দেবী, কেননা আমরা যখন খোঁজ খবর নিলাম তো এটা জানতে পারলাম যে হাসপাতালের 20 মিনিটের দূরত্বে যদি যাওয়া যায় তাহলে সেখানে সব থেকে নিকটবর্তী ফলের দোকানটা পাওয়া যায়। তার মানে 20 মিনিট যাওয়া, 10 মিনিট ধরে ফল কেনা, 20 মিনিট ফিরে আসা, সব মিলে তো 50 মিনিট লাগবে। আপনি বললেন যে আপনি 15-20 মিনিটের মধ্যে ফিরে এসেছিলেন। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, এখানে তর্ক হচ্ছে বীরেন্দ্রবাবুর মৃত্যুকে ঘিরে, আর মিস্টার পাঠক তো কোনো ফলের দোকানের ম্যাপ তৈরি করছেন। ইওর অনার, অবজেকশন ওভাররুলড। ধন্যবাদ। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে যেই কাজটা কোনো সাধারণ ব্যক্তি 50 মিনিটে করতে পারে সেটা আপনি 15 মিনিটে কি করে ফেললেন? চলুন বাদ দিনের সমস্ত কথা। পরের প্রশ্ন, ওই 15ই ফেব্রুয়ারি যেদিন এই ঘটনাটা ঘটে সেই সময় আপনি হাসপাতালে ছিলেন আপনার স্বামীর সঙ্গে? হ্যাঁ, আমি ওই হয়তো ওই লগবুক হাসপাতালে যেটা রয়েছে সেটা আমার কাছে রয়েছে। হ্যাঁ, তো সেটার মধ্যে লেখা আছে যে আপনি রাত 12টার সময় কোথাও গিয়েছিলেন হাসপাতাল থেকে, আর সকালবেলা ফিরে আসেন আপনি। হ্যাঁ, মনে পড়েছে। আমি বাড়িতে ছিলাম, আসলে খুব ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, আর সকালে হসপিটালে গেছিলাম। তো আপনি রাত্রেবেলা বাড়ি চলে গিয়েছিলেন বিশ্রাম করতে, আর আপনি সকালবেলা ফিরে আসেন, আর আপনি বাড়িতে গিয়েছিলেন, আপনি সেখানে ছিলেন, সেটার কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষী নিশ্চয়ই নেই না আপনার কাছে? প্রমাণ, আমি বাড়িতে একলা ছিলাম। একলাই ছিলেন আপনি, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই? আসলে আপনি বাড়িতে ছিলেনই না, কেননা 15ই ফেব্রুয়ারি সকালে 5:15টার সময় আপনি থিয়েটারে পিছনের দরজা দিয়ে ঢুকেছিলেন কালো পোশাক পরে। ইওর অনার, এটা সত্যি নয়। যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটার উত্তর দিন। ইওর অনার, এই সময় আমি আপনার সামনে বীরেন্দ্রবাবুর পোস্টমর্টেম রিপোর্টটা একবার পেশ করতে চাই ইওর অনার। অবাক করা বিষয় এখানে ইওর অনার যে বীরেন্দ্রবাবুর মৃতদেহতে সেই রাসায়নিক, সেই ড্রাগ ডেক্সাড্রসিন পাওয়া গিয়েছে ইওর অনার, সেই ড্রাগ যেটা নম্রতাকেও দেওয়া হয়েছিল। এটা স্পষ্ট যে সেই ব্যক্তি এদের দুজনকে ওই ড্রাগ দিয়েছিল। উদ্দেশ্য একেবারেই স্পষ্ট ইওর অনার, বীরেন্দ্রকে হত্যা করে ফেলা। সীমা দেবী, আপনি বলছিলেন যে আপনার স্বামীকে নার্স ওষুধ দিত, কিন্তু কখনো কখনো আপনি নিজেও ওনাকে ওষুধ দিতেন।
এই বিষয়টাতে একটু নজর দেওয়া যাক ইওর অনার, যে সীমা দেবী তার স্বামী বীরেন্দ্রকে কখনো কখনো ওষুধ খাওয়াতেন। কোথায় থাকেন আপনি? আপনার বাড়ির ঠিকানা বলুন আমায়। আগে 403 রয়্যাল অ্যাপার্টমেন্ট, বাসি। 403 রয়্যাল অ্যাপার্টমেন্ট, বাসি। বাসি। ব্যাস এই গেলাম আর এই এলাম। ইওর অনার, হত্যাকারীর বাড়ির বাইরের ওষুধের এই খালি শিশিটা পাওয়া গিয়েছে, আর সেটা পরীক্ষা করে জানা গিয়েছে যে এর মধ্যে ডেক্সাড্রোসিন নামক ড্রাগ ছিল ইওর অনার। আর হত্যাকারীর বাড়ির অ্যাড্রেস হলো 403 রয়্যাল অ্যাপার্টমেন্টস, বাসি। অবজেকশন ইওর অনার, এই ওষুধ একটা বিল্ডিং এর ডাস্টবিন থেকে পাওয়া গেছে, আর সেই বিল্ডিং এ আরো লোক থাকেন। এটা যে কোনো কারণ হতে পারে। এর থেকে কি আরে প্রমাণ হয়? প্রমাণ হয় মিস দীক্ষিত। কেননা যে এই রিপোর্ট আমি জজ সাহেবকে দিয়েছি তার উপর কারোর আঙুলের ছাপও পাওয়া গিয়েছে। সীমা দেবী, আপনার। আমি কি জানি এই কেমিক্যাল কোত্থেকে এলো? আমি আপনাকে বলে দিচ্ছি, যেই কেমিস্ট থেকে আপনি এই ওষুধটা কিনেছিলেন সেটার ব্যাচ নাম্বার আর এই শিশির মধ্যে ব্যাচ নাম্বার সেটা আমরা ম্যাচ করিয়ে দেখেছি। আর উনি আমাদের বলেছেন যে আপনি এটা বলেছিলেন যে আপনি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট আর আপনি কিছু একটা প্রয়োগ করছেন, যে কারণে আপনার এই ডেক্সাড্রোসিন ড্রাগটা চাই। এখন দেখুন, আর কোনো রাস্তা নেই আপনার বাঁচার। কি করতে চাইবেন আপনি? আমি এই সব করেছি। আমি এই নাটকটা আমি এই জন্য হতে দিইনি, কারণ এই নাটকটা বীরেন্দ্র নয়, আমি লিখেছি এটা। এই নাটক আমার। সব সময় একজন ট্যালেন্টেড রাইটার ছিলাম, আমার গুণকে সবসময় সম্মান করতাম, কিন্তু বীরেন্দ্র ও আমার লেখাকে নিজের নাম দিয়ে বেচতে শুরু করলো। আমার সব কাজের ক্রেডিট ও নিত। কি লিখছো সুইটহার্ট? তোমার ট্যালেন্ট আর আমার নাম, এই দুটো দিয়ে দেখো একদিন আমরা কোটি টাকা রোজগার করব। আমি বীরেন্দ্রকে খুব ভালোবাসতাম, এই জন্য আমি আমার সব লেখা ওর নামে করতাম, কিন্তু কিন্তু ধীরে ধীরে ও বদলে গেল, ও লোভী হয়ে গেল, ওর চোখে আমার দাম কমতে থাকলো। এসব কি লিখেছো? আমি বলেছিলাম না প্রোডিউসারের কথা মতো লিখতে? সব পরিশ্রম মাটি করে দিল। কিন্তু এটাই তো গল্পের সত্যতা। আমি কোনো সত্য চাই না, আমি টাকা চাই, টাকা। বিলাসবহুল জীবন চাই আমি। কালকের মধ্যে আমার সেই লেখাটাই চাই যেটা প্রোডিউসার চায়। আমি যখন ওকে বললাম যে এই নাটকটাতে আমার নাম দেব, তখন ও পরিষ্কার না করে দিল। আমার বারবার বলা সত্ত্বেও ও আমার কথা শুনলো না। ধীরে ধীরে ওর পপুলারিটি বেড়ে গেল, আর লোকে আমার নাটক পছন্দ করলো। আর তারপর বীরেন এই নাটকটা বানানোর প্রস্তুতি নিল। লেখা হবে এইরকম বীরেন্দ্র, দেখবে একদিন এই প্লে তোমাকে একদিন না একদিন কোথা থেকে কোথায় পৌঁছে দেবে। আমি বারবার ওকে বলেছিলাম যে এই নাটকটা আমি নিজের জন্য লিখেছি, কিন্তু বীরেন আমার একটা কথাও শুনেনি। তারপর ফাইনালি আমি ডিসাইড করলাম যে আমি এই নাটক কখনো বানাতে দেব না। 5 বছর আগে যে থিয়েটারে এই নাটক হওয়ার কথা ছিল, সেই থিয়েটারটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। কিছু বছর পরেই এই নাটকটা আবার বানানোর কথা হলো, যাতে বীরেন্দ্র পপুলার হয়ে যায়। কিন্তু আমি এটা চাইনি। ভরত যেন বাঁচতে না পারে। তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। ভরত মারা যাওয়ার পর এই নাটকটা বদনাম হতে শুরু করে, যার কারণে আমি এটাতে আমার নিজের নাম দিতে পারতাম,
কিন্তু কিন্তু তার আগেই বীরেন্দ্র এই নাটকটাকে বেচে দিল নম্রতাকে। আর নম্রতা এই নাটকটা তৈরি করা শুরু করে দিল। আমি জানতাম যে সেই দিন নম্রতা সবকিছু চেক করার জন্য আগেই পৌঁছে যাবে। এই জন্য আমি নম্রতাকে ওই কেমিক্যালস দিলাম। আমি চেয়েছিলাম যে লোকে এই নাটকটাকে অভিশপ্ত ভাবে। সেই জন্য নরকাসুরকে কল্পনার বদলে বাস্তবে আনার জন্য আমি নম্রতাকে ব্যবহার করেছিলাম। এইসব মৃত্যুর পেছনে আমার হাত আছে। এই ব্যাপারে বীরেন্দ্র জেনে গিয়েছিল। বীরেন্দ্র, তুমি মরতে চাও তাই না? তুমি নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছো। তোমার জন্যই অনেক নিরপরাধীর মৃত্যু হয়েছে। তোমার কোনো অধিকার নেই বাঁচার। হ্যাঁ, কোনো অধিকার নেই তোমার বাঁচার। আরে এই নাও। আরে এখন আর কিচ্ছু খাবো না। আরে জুস তো খেতেই হবে। আরে বাবা, আরে পুরোটা আর খেতে না। হবে। না না, আমি তো ওকে এর থেকেও বাজেভাবে মারতে চেয়েছিলাম, কারণ ওর চোখে আমার কোনো সম্মানই ছিল না। ও সব সময় আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করত। মেরে ফেলেছি আমি সবাইকে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মিস সীমা সিংকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর মিস নম্রতা নির্দোষী প্রমাণিত হওয়ায় সসম্মানে মুক্তি পাচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি স্যার। যদি আপনি না থাকতেন জানি না আমার কি হতো। একই কথা বলছেন আপনি। তাছাড়াও অপরাধী অনেক অনেক চেষ্টা করলেও অপরাধকে লুকোতে পারে না। আমি তো কেবল সত্যিটাকে সামনে এনেছি, আমার কর্তব্য করেছি।